ফেব্রুয়ারি 1948-এর কথা। লোকেশন প্রায় সেটাই ছিল যেখানে MH370 2014 সালে শেষবার রাডারে দেখা গিয়েছিল, অর্থাৎ স্ট্রেট অফ মালাক্কা। এই জায়গাটি মালয়েশিয়া ইন্দোনেশিয়ার মাঝখানে একটি সরু সামুদ্রিক পথ, যেখান থেকে দুনিয়ার হাজার হাজার জাহাজ যাতায়াত করে। সেদিন আবহাওয়া একদম পরিষ্কার, সমুদ্র শান্ত, বাতাস সাধারণ দিনগুলোর মতোই একদম পুরসুকুন ছিল। এই পথেই আমেরিকান ব্রিটেনের অনেক জাহাজ সফর করছিল। সবকিছু নরমাল চলছিল, কিন্তু হঠাৎ সেখানে উপস্থিত অনেক জাহাজের রেডিওতে একটি অদ্ভুত সিগন্যাল আসে। জেডএম টিভির ভিডিওতে আরও একবার স্বাগতম। নাজরিন, এই পাওয়া অদ্ভুত সিগন্যালটি মোর্স কোড ফরম্যাটে ছিল। মোর্স কোড কমিউনিকেশনের একটি ওল্ড স্কুল পদ্ধতি অবশ্যই, কিন্তু এটি ভয়েস মেসেজের চেয়ে অনেক বেশি রিলায়েবল হতো। নর্মালি রেডিওতে যদি আওয়াজ ট্রান্সমিট করা হয়, তবে তা ডিপেন্ড করে ডিস্ট্যান্স, অ্যাটমসফিয়ারে থাকা বাধা যেমন কুয়াশা, ডাস্ট এবং হিউমিডিটি, লাইন অফ সাইটের ওপর। আর যখন বাধা থাকে, তখন অডিও মেসেজ পুরোপুরি রিসিভার পর্যন্ত পৌঁছাতে পারে না। হয় সেটি ফেড হয়ে যায়, অথবা রিসিভার এন্ডে অনেক ডিস্টরশন সহ পৌঁছায়। এর বিপরীতে মোর্স কোড ডটস ড্যাশেসের একটি কম্বিনেশন হয়, যাকে রিসিভার এন্ডে ডিকোড করে ইংরেজির পুরো সেন্টেন্স বানানো যায়। এই মেসেজের সবচেয়ে বড় সুবিধা হল একে হাজার হাজার কিলোমিটার দূরে অ্যাটমসফিয়ারের বাধা সত্ত্বেও পাঠানো যায়। সেদিন মালাক্কা স্ট্রেটে জাহাজগুলো যে মোর্স কোড পেয়েছিল তার শুরুটা ছিল অনেকটা এরকম: 3টি ডটস, 3টি ড্যাশেস এবং তারপর আবারও 3টি ডটস। আর এই প্যাটার্ন দুইবার রিপিট হল এবং আগে ডটস ড্যাশেসের একটি লম্বা সিলসিলা লেখা ছিল। মোর্স কোড থেকে একে ডিকোড করা হলে শুরুর অংশের মানে দাঁড়ায় SOS SOS। পুরো মেসেজের ট্রান্সলেশন অনেকটা এরকম হয়: SOS SOS স্টিমশিপ SS ওরাং মেডানের পক্ষ থেকে দরখাস্ত যে শর্ট ওয়েভ ওয়্যারলেস থাকা জাহাজগুলো, ডাক্তারের সাথে যোগাযোগ করুন ফৌরন, দ্রুত। এটি ছিল রিসিভ হওয়া প্রথম মেসেজ। তারপর কোনো অপেক্ষা ছাড়াই দ্বিতীয় মেসেজ আসে। তার ট্রান্সলেশন এরকম ছিল: সম্ভবত সেকেন্ড অফিসার মারা গেছে, ক্রুয়ের অন্য মেম্বাররাও মারা গেছে, মেডিকেল পরামর্শ দেবেন না। SOS যুদ্ধ জাহাজ থেকে ফৌরি, দ্রুত সাহায্যের দরখাস্ত। এই দ্বিতীয় মেসেজের পর ওরং মেডান নিজের পজিশন পাঠায় এবং তারপর শেষ মেসেজ পাঠায়, যা সম্ভবত ইনকমপ্লিট ছিল। শেষ মেসেজে শুধু ছিল IDIE এবং মেসেজ খতম। এই শেষ মেসেজের পর একটি লম্বা সন্নাটা, নীরবতা ছেয়ে গেল। অন্য জাহাজের রেডিও অপারেটররা ফৌরন ফিরতি জবাব দিল, কিন্তু ওপাশ থেকে আর কোনো জবাব আসেনি। পরবর্তী কয়েক মিনিট পর্যন্ত এই খামোশি বজায় রইল। যে জাহাজগুলো এই মেসেজ পেয়েছিল, তাদের কাছে ক্লিয়ার হয়ে গেল যে SS ওরাং মেদান নামক এই শিপের সাথে ভয়ানক কিছু ঘটেছে। এই খৌফনাক, ভয়ঙ্কর মেসেজগুলো পাওয়ার পর সিলভার স্টার নামের সবচেয়ে কাছের একটি আমেরিকান মার্চেন্ট শিপ ছিল। সিলভার স্টারের ক্যাপ্টেন সেই লোকেশন পর্যন্ত যাওয়ার ফয়সালা নিলেন যেখান থেকে সিগন্যাল এসেছিল। তারা নিজেদের রাস্তা বদলালেন এবং দ্রুত SS ওরাং মেদানের দিকে এগোতে থাকলেন। প্রথমে তাদের এমন মনে হচ্ছিল যে হয়তো জাহাজ ডুবছে বা তার ওপর হামলা হয়েছে। অনেক ঘন্টার সফরের পর সিলভার স্টার যখন সেই লোকেশনের কাছে পৌঁছালো, তখন তারা দূরবীনের সাহায্যে দেখল যে সেই লোকেশনে সত্যিই একটি জাহাজ দাঁড়িয়ে আছে। যখন তারা আরও বেশি কাছে পৌঁছালো, তখন সিলভার স্টারের ক্রু এটা দেখে অবাক হয়ে গেল যে SS ওরাং মেদান একদম ঠিক অবস্থায় আছে। না তো জাহাজ কোথাও ড্যামেজ ছিল না, তাতে পানি ভরার কোনো নিশানা ছিল। সেটি শুধু খামোশির সাথে পানির ওপর ভাসছিল। যদি কিছু অদ্ভুত ছিল, তবে তা হল স্টিম ইঞ্জিন হওয়া সত্ত্বেও ওপরের চিমনি থেকে কোনো ধোঁয়া বেরোচ্ছিল না। সবচেয়ে অদ্ভুত ব্যাপার এই যে ডেকের ওপর কোনো হরকত, চলাফেরা ছিল না। এত বড় জাহাজ এবং একদম খামোশ। সিলভার স্টারের ক্যাপ্টেন কিছু বুঝতে পারলেন না। তিনি লাউড স্পিকারে অনেক কল দিলেন, হর্ন বাজালেন, কিন্তু সেখানে সামুদ্রিক ঢেউ ছাড়া আর কোনো আওয়াজ ছিল না। অবশেষে সিলভার স্টারের ক্যাপ্টেন ফয়সালা নিলেন যে তিনি নিজের একটি টিমকে সেই জাহাজে পাঠাবেন যাতে এই রহস্য থেকে পর্দা সরানো যায়। যখন একটি রেস্কিউ টিম SS ওরাং মেদানে চড়ল, তখন ভেতরের পরিবেশ বেশ ঠান্ডা হয়ে আসছিল এবং একদম খামোশি ছেয়েছিল। এর মধ্যেই তাদের নজর প্রথম লাশের ওপর পড়ল। এটি কোনো সাধারণ লাশ ছিল না,
বরং সেই লোকটির চেহারা ক্ষোভ, আতঙ্ক থেকে বিগড়েছিল। তার চোখ মুখ পুরো খোলা ছিল, এমন মনে হচ্ছিল যেন মরার সময় সে অত্যন্ত খৌফনাক কোনো দৃশ্য দেখেছে। তার বডি শক্ত হয়েছিল এবং হাত সামনের দিকে ছড়ানো ছিল, যেন সে কোনো জিনিসকে রোখার চেষ্টা করছে। রেস্কিউ টিম আগে বাড়লে তারা আরও লাশ পেল। ডেকের ওপর সব জায়গায় বডি ছড়িয়ে ছিটিয়ে ছিল। ক্যাপ্টেন নিজের জায়গাতেই মারা ছিল, বাকি অফিসাররা ব্রিজের ওপর মরে পড়েছিল। এমনকি শিপের কুকুরটিও মৃত অবস্থায় পাওয়া গেল। সেই কুকুরের মৃত্যুও নর্মাল মনে হচ্ছিল না, সেটিও শক্ত হয়েছিল এবং তার মুখও খোলা ছিল। সবচেয়ে অবাক করার বিষয় ছিল যে কোনো বডির ওপর কোনো জখমের চিহ্ন ছিল না, না রক্ত বেরিয়েছিল, না কোনো চোট লেগেছিল, না তো কোনো লড়াইয়ের নিশানা সেখানে পাওয়া গেল। শুধু সবার চেহারায় সেই একই খৌফনাক এক্সপ্রেশন ছিল। রেস্কিউ টিম যখন রেডিও রুমে পৌঁছালো, তখন সেখানে সেই রেডিও অপারেটরের লাশ পেল যে এই সব রেডিও মেসেজ পাঠিয়েছিল। তার আঙুলগুলো এখনও মোর্স কোডের কি র ওপর সেই অবস্থায় ছিল যখন সে IDIE মেসেজ পাঠিয়েছিল। সিলভার স্টারের রেস্কিউ টিম একটি কথা তো কনফার্ম হয়ে গিয়েছিল যে এখানে খুব অ্যাবনর্মাল কিছু হয়েছে, কারণ লাশগুলোর ওপর কোনো স্পষ্ট চোটের চিহ্ন ছিল না এবং সবার মৃত্যু ক্ষোভের কারণেই হয়েছে। এই পয়েন্টে তারা ফয়সালা নিলেন যে জাহাজটিকে রশি দিয়ে বেঁধে কাছের পোর্টে নিয়ে যাওয়া হবে, যাতে এর ওপর আরও ইনভেস্টিগেশন করা যায়। এখনও রেস্কিউ টিম রশি বাঁধা শুরুই করেছিল যে জাহাজের নিচের অংশ, কার্গো হোল্ড নাম্বার 4 থেকে ধোঁয়া বেরোতে শুরু করল। প্রথমে হালকা ধোঁয়া ছিল, কিন্তু দেখতে দেখতে আগুন ভড়কে উঠল। এই আগুন এত দ্রুত ছড়াল যে রেস্কিউ টিমের কাছে পালানো ছাড়া আর কোনো অপশন ছিল না। তারা ফৌরন নিজের ছোট বোটে ফিরে ঝাঁপ দিল এবং নিজের যান বাঁচিয়ে সিলভার স্টারের দিকে চলে গেল। যেমনই তারা নিজেদের জাহাজে ফিরে পৌঁছাল, SS আওরাং মেদানে জবরদস্ত বিস্ফোরণ হল, যা জাহাজের ধ্বংসাবশেষকে দূরে দূরে সমুদ্রে ছড়িয়ে দিল। দেখতে দেখতে সেই মিস্টেরিয়াস জাহাজ নিজের সমস্ত রাজ এবং সেই খৌফনাক লাশগুলোর সাথে সমুদ্রের গভীরতায় ডুবে গেল। এখন সেখানে কোনো প্রমাণ বাকি ছিল না, শুধু সাক্ষ্য ছিল সিলভার স্টারের ক্রু মেম্বারদের, যাদের সামনে এই সারা ঘটনা ঘটেছিল। যেহেতু কোনো প্রমাণই উপস্থিত ছিল না, তাই অনেক লোক একে মনগড়া কাহিনী বলল এবং কিছু লোক এর ওপর কনস্পিরেসি থিওরি বানাতে লাগল। কিছু রিসার্চারদের দাবি ছিল যে SS ওরাং মেদান নামের কোনো জাহাজ অফিসিয়ালি রেজিস্টার্ডই ছিল না। লয়েডস শিপিং রেজিস্টার, যা দুনিয়ার সমস্ত জাহাজের রেকর্ড রাখে, তাতে এই জাহাজের কোনো নাম পাওয়া যায়নি। কিন্তু অন্যদিকে এই ঘটনার ওপর বিশ্বাস রাখা রিসার্চাররা মানেন যে এটি ওয়ার্ল্ড ওয়ার II ঠিক পরের সময় ছিল। সেই সময় অনেক জাহাজ ফেক নামে চলত বা রেজিস্টার্ডই হতো না। হতে পারে SS ওরাং মেদান ও তাদের মধ্যেই একজন ছিল, বা সেটি কোনো ইল্লিগাল অ্যাক্টিভিটিতে জড়িত ছিল, তাই তাকে রেজিস্টার করানো হয়নি। কিছুদিন পর 1954 সালে ডাচ নিউজ পেপারসে একটি আর্টিকেল ছাপা হয়, যাতে SS ওরাং মেদান এর এই পুরো ঘটনা বয়ান করা হয়েছে। এতে কিছু লোকের ইন্টারভিউও ছাপা হয় যারা এই মিস্টেরিয়াস জাহাজে আগে কাজ করেছিলেন। এদের মধ্যে কিছু ক্রু মেম্বার ছিল যাদের দাবি ছিল যে ওরাং মেদান ইল্লিগাল গুড স্মাগল করার কাজে লাগত, এই জন্য হয়তো একে রেজিস্টার করানো হয়নি। তাদের বয়ান থেকে যখন জাহাজের মালিককে ট্রেস করার চেষ্টা করা হলো, তখন প্রমাণের অভাবে মালিকেরও হদিশ পাওয়া গেল না। এই ঘটনার অনেক বছর পর মে 2003 সালে আমেরিকান ইন্টেলিজেন্স এজেন্সি শিয়া কিছু সিক্রেট ফাইল পাবলিক করে, যাতে একটি ফাইল এই মিস্টেরিয়াস জাহাজ SS ওরাং মেদান রিলেটেড ছিল। এটি একটি লেটার ছিল যা 29 মে 1958 সালে লেখা হয়েছিল। এই চিঠিতে এই দুর্ঘটনার সমস্ত ডিটেইলসের সাথে লেখক মেনশন করেছিলেন যে আমার বিশ্বাস SS ওরাং মেদানের ট্র্যাজেডি যদি সলভ হয়ে যায়, তবে এখানে নিখোঁজ হওয়া অনেক এয়ারপ্লেন এবং জাহাজের মিস্ট্রির জবাব পাওয়া যাবে। এই লেটারের ওপর CIA কোনো ইনভেস্টিগেশন করেছে কিনা, কিন্তু এই চিঠিকে পরবর্তী 45 বছর পর্যন্ত সিক্রেট ফাইলে রাখা হয়েছিল। তারপর 2003 সালে ডিক্লাসিফাই করা হয়েছে। আজও এটি শিয়ারও ওয়েবসাইটে উপস্থিত আছে। সেই সময় সবচেয়ে বেশি মানা লজিক্যাল থিওরি এটি ছিল যে SS ওরাং মেদানের ওপর কোনো বিপজ্জনক কেমিক্যাল লোডেড ছিল। মনে রাখবেন যে সেই সময় ওয়ার্ল্ড ওয়ার II তাজা শেষ হয়েছিল। জাপান জার্মানির কাছে অনেক ডেডলি কেমিক্যালস থাকত। বলা হয় যে এই জাহাজ এই ডেডলি কেমিক্যাল স্মাগলিং করছিল।
যেমনটা পটাশিয়াম সায়ানাইড বা নাইট্রোগ্লিসারিন। এক্সপার্টদের মতে যদি সমুদ্রের লোনা পানি পটাশিয়াম সায়ানাইডের সাথে মিশে যায় তবে তা থেকে অত্যন্ত বিষাক্ত গ্যাস বেরোবে। এটি মানুষের লাংসে গিয়ে কেমিক্যাল রিয়াকশন করে দম বন্ধ হয়ে ফৌরন মৃত্যু হতে পারে। এই থিওরি থেকে এই কথা সাব্যস্ত হয় যে সেখান থেকে পাওয়া বডিগুলোর ওপর কোনো জখম কেন ছিল না। নাইট্রোগ্লিসারিনের কথা বলা হলে তা একটি এক্সপ্লোসিভ কেমিক্যাল। যদি তাকে সঠিকভাবে স্টোর না করা হয় তবে তা নিজে নিজেও ফেটে যেতে পারে। হতে পারে রেস্কিউ টিম যে আগুন দেখেছিল তা এই কেমিক্যালেরই ফল ছিল। আরও একটি অ্যাঙ্গেল এটি যে হয়তো এই জাহাজ ইউনিট 731-এর সামান নিয়ে যাচ্ছিল। ইউনিট 731 জাপানিজ আর্মির সেই খৌফনাক ইউনিট ছিল যারা মানুষের ওপর বায়োলজিক্যাল এক্সপেরিমেন্ট করত। যখন আমেরিকান ইন্টারভেনশনের পর জাপান যুদ্ধ হেরে গেল তখন আমেরিকা তাদের সায়েন্টিস্টদের নিজের কাছে শিফট করতে চেয়েছিল। হতে পারে যে এই জাহাজ সেই সিক্রেট বায়োলজিক্যাল ওয়েপন্স বা কেমিক্যালস নিয়ে যাচ্ছিল। রাস্তায় লিকেজের কারণে পুরো ক্রু মারা গেল। যেহেতু এটি একটি সিক্রেট মিশন ছিল তাই জাহাজকে কোথাও রেজিস্টার করানো হয়নি। আর যখন CIA 45 বছর পর সেই লেটার ডিক্লাসিফাই করল তখন এই থিওরির ওপর মানুষের বিশ্বাস আরও পোক্ত হল। আরও একটি ইন্টারেস্টিং পয়েন্ট এটি যে সিলভার স্টারের ক্রু জানিয়েছে যেখানকার পরিবেশ খুব ভারী ছিল। কুকুরের মৃত্যু তার অ্যাগ্রেসিভ পোজে ফ্রিজ হয়ে যাওয়া জাহির করে যে হয়তো সে সেখানে কোনো খৌফনাক জিনিস দেখেছে। এই পয়েন্টটি এই দুর্ঘটনার মোড় সুপার ন্যাচারাল মিস্ট্রির দিকে ঘোরে। SS ওরাং মেদানের হাকিকত আজও সমুদ্রের গভীরতায় কোথাও দাফন। আমরা শুধু আন্দাজ করতে পারি। যদি আমরা লজিক্যাল হয়ে ভাবি তবে কেমিক্যাল লিক থিওরি সবচেয়ে বেশি স্ট্রং মনে হয়। জাপানিজ ওয়্যার ক্রাইমসের কেমিক্যালস তাদের স্মাগল করা এবং সেফটির অভাব সেই বেচারা সেলারদের জান কেড়ে নিল। এই ঘটনা দুনিয়ার সেই গুটিকয়েক ঘটনার মধ্যেই একটি যা আমাদের মনে করিয়ে দেয় যে সমুদ্র নিজের ভেতর কত রাজ লুকিয়ে রেখেছে। আজও যখন জাহাজ স্ট্রেট অফ মালাক্কা থেকে পার হয় তখন পুরনো সেলাররা SS ওরাং মেদানের কাহিনী মনে করে। এই কাহিনী আমাদের বলে যে মানুষ চাইলে কতই না উন্নতি করুক, নেচার কিসমতের আগে আজও সে বেবাস।